আসসালামু আলাইকুম আমার আদরের ছোট ভাই বোনেরা, সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা, সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, লাইট কারেন্ট সব ঠিক আছে কিনা, সবাই আমাকে বলো। সব ঠিক আছে, বাট আমি নিজেই একটু ঠিক নাই। আমার কণ্ঠ শুনেও হয়তো বুঝতে পারছো যে কিছুটা ভারী ভারী শোনাচ্ছে। আমার নাক বন্ধ, ডাক্তার আজকে নিজেই অসুস্থ। তোমাদের ক্লাসটা 2 ঘন্টা পিছিয়ে দেওয়ার কারণ হলো যে আমি নিজেই 2-3টে ওষুধ নিয়ে নিজেকে কিছুটা সাইজে যাতে তুলে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। মানে এত বেশি ঠান্ডা লেগেছে, এখনো দেখো আমি নাক টানছি। হ্যাঁ, তো মাঝে মাঝে যদি ক্লাসের মধ্যে নাক টানি তোমরা কেউ বিরক্ত হয়েও না আমার প্রতি। সো আজকে আমরা আগামী 1 ঘন্টা পড়ালেখা করব। আগামী 1 ঘন্টায় আজকে আমরা কি নিয়ে পড়ালেখা করব? আগামী 1 ঘন্টায় আজকে আমরা প্রোটিন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সবাই সব কিছু পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ? ওয়েব অ্যাপে কেন ক্লাস করছো না আমার জানা নাই। ওয়েব অ্যাপে কিন্তু ক্লাস চলছে, রাইট? ওকে। তো তোমরা ওয়েব অ্যাপে কেন ক্লাস করছো না আমি জানি না। সাকিব আল হাসান বলেছে ওয়েব অ্যাপে ক্লাস করছে, ও বলেছে সব কিছু ঠিক আছে। তাহলে তোমরা আমাকে প্রথম আজকের ক্লাসে একদম দেখি কার কার মনে আছে। বলো তো, তোমাকে যদি প্রশ্ন করি, এই প্রোটিনকে তুমি ভাঙলা, প্রোটিন ভাঙলে কি উৎপন্ন হবে? সবাই কমেন্ট করো। প্রোটিন ভাঙলে কি উৎপন্ন হবে দেখি, সবাই কমেন্ট করতে থাকো। কার কার মনে আছে, কার কার পড়া আছে, সবাই কমেন্ট করো। প্রোটিন ভাঙলে কি উৎপন্ন হবে? সবাই হ্যাঁ, ফেসবুকে সবাই কমেন্ট করতে থাকেন। ভেরি গুড, তোমাদের বেশিরভাগেরই উত্তর সঠিক। প্রোটিন ভাঙলে কি উৎপন্ন হবে? তোমাদের উত্তর সঠিক যে প্রোটিন ভাঙলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে গতদিন আমরা অ্যামিনো অ্যাসিড পড়ে ফেলেছি, ঠিক আছে? এবং তোমাদেরকে আমার এটুকু মনে আছে যে তোমরা সবাই বলেছিলা, এখন বলো তো আমাদেরকে একজন, আমাকে, আমি ডক্টর তোফায়েল আহমেদ, আমাকে আমাকে খাবারের সাথে খেতে হবে, খাবারের সাথে খেতে হবে এমন অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টা? বলো। খাবারের সাথে খেতে হবে এমন অ্যাসিডের, এমন এমন, ভেরি গুড, অসাধারণ। এদেরকে আমরা কি বলবো? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাই না? আচ্ছা, যাদেরকে খাবারের সাথে খেতে হয় না, আমাদের শরীরে তৈরি হয়, তাদেরকে বলা হয় নন এসেনশিয়াল, তাদেরকে বলা হয় নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, খুবই সুন্দর, ভেরি গুড, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সুন্দর, তাহলে আমরা এখন, দাঁড়াও, ওকে, তাহলে চলো আমরা এখন প্রোটিন প্রোটিন পড়বো। আজকে আমরা 1 ঘন্টা প্রোটিন নিয়ে পড়ালেখা করব। তাহলে প্রোটিন, চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। তাহলে প্রোটিন, প্রোটিন তৈরি করেছে কে? প্রোটিন দেখো লিখাই আছে, অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা বৃহদাকার জৈব যৌগিক অণু। বইয়ের প্রত্যেকটা লাইন তুমি বুঝতে পারবা তুমি যদি আমার কথা শোনো। তাহলে প্রোটিনকে যদি তুমি ভাঙো, ভাঙার প্রক্রিয়াটা কি? হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে কি? এদের মধ্যে যে বন্ধনটা, এইটা এই যে ডাইপেপটাইড বন্ধন, এই বন্ধন ভাঙার প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার নাম হলো হাইড্রোলাইসিস প্রক্রিয়া। মূলত পানির সাহায্যে এই বিক্রিয়াটা দেওয়া হয়। তো হাইড্রোলাইসিস মানে হাইড্রোজেনকে ভেঙে ফেলা বা পানিকে ভেঙে ফেলা। হাইড্রো মানে ওয়াটার, পানি ভেঙে। তো প্রোটিনের মধ্যে থাকা হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ভেঙে আমরা কি বের করব? অ্যামিনো অ্যাসিড বের করব, তাই না? তাহলে প্রোটিন ভেঙে আমরা কি উৎপন্ন করব? প্রোটিন ভেঙে আমরা অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে একটা কোষের মধ্যে তাহলে অনেক, প্রত্যেক মিনিটে অনেক অনেক প্রোটিন তৈরি হয়, এগুলো আমরা সবাই জানি। এখন আমরা যেই কথাটা পড়বো, দেখো, অ্যামিনো অ্যাসিডের বহু অণু, যেমন কমপক্ষে 51টা। তাহলে এইটাই পরীক্ষায় আসবে যে কতগুলো অ্যামিনো অ্যাসিড, একটা দেওয়াল বানাইতে, তুমি একটা দেওয়াল বানাবা, বাট ওই দেওয়াল বানাইতে কতগুলো ইট লাগবে, মিনিমাম কয়টা ইট থাকলে, কমপক্ষে কয়টা ইট থাকলে তুমি তাকে প্রোটিন বলবা? তাহলে আমরা কয়টা বলবো? কমপক্ষে 51টা অ্যামাইনো অ্যাসিড, তার মানে এইটাই সবচেয়ে কম। তার মানে কমপক্ষে 51টা অ্যামাইনো অ্যাসিড। তাহলে সবচেয়ে কম বা সবচেয়ে ছোট প্রোটিন অণু কোনটা? উত্তর হলো ইনসুলিন। ইনসুলিন হলো দুনিয়ার ক্ষুদ্রতম প্রোটিন, কারণ এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? মাত্র 51টা। আবার বড় কত হতে পারে? বড় ধরো কয়েক হাজার অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে একটা প্রোটিন তৈরি করতে পারে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে ক্ষুদ্রতম প্রোটিন কোনটা, তোমার উত্তর কি হবে? ক্ষুদ্রতম, তোমাকে যদি প্রশ্ন করে ক্ষুদ্রতম প্রোটিন কোনটা, উত্তর হবে যে ক্ষুদ্রতম প্রোটিন ইনসুলিন। মনে থাকবে? বুঝতে পেরেছি? পারা যাবে? তাহলে ক্ষুদ্রতম প্রোটিন কোনটা সবাই কমেন্ট করো, ক্ষুদ্রতম প্রোটিন। তাহলে একটা দেওয়াল বানাইতে, ঠিক আছে, ক্ষুদ্রতম প্রোটিন হলো ইনসুলিন। সবাই কমেন্ট, ইনসুলিন বানানটা INSULIN, ইনসুলিন বানানটা ঠিক করে নাও। ওকে, সুন্দর। ওকে, সাকিব আল হাসান,
যে কমেন্ট করছো, তাহলে ক্ষুদ্রতম প্রোটিন ইনসুলিন। তাহলে আমরা জেনে গেলাম এরকম একটা প্রোটিন হয়। এখন আমরা বলেছি যে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন হয়, বন্ধনটা দেখো একটা পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধনে কি থাকে দেখো, পানি। পেপটাইড বন্ধনে আসলে কি তৈরি হচ্ছে তাকায় দেখো, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোক্সিল মূলক। তার মানে এই জায়গাটা ভেঙে ফেললে সেটাকেই বলা হয় হাইড্রোলাইসিস। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন তাহলে পেপটাইড বন্ধনে মূলত কোন বন্ধন থাকে? কার্বন নাইট্রোজেন বন্ধন। এই যে দেখো একটা পানি বের হয়ে যায়, পানি বের হয়ে কার্বন এবং নাইট্রোজেনের বন্ধন তৈরি হয়, এইটা হলো একটা ডাইপেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন দেখতে কেমন? পরীক্ষায় এইটাই আসবে। তাহলে পেপটাইড বন্ধন দেখতে কেমন? পেপটাইড বন্ধন দেখতে কেমন? পেপটাইড বন্ধন কার কার মধ্যে বন্ধন? পেপটাইড বন্ধন কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধন। ঠিক আছে, সো এখানে আমাদেরকে পেপটাইড বন্ধনটা লিখতে পারতে হবে। পেপটাইড বন্ধনটা আমাদেরকে লিখতে পারতে হবে। ঠিক আছে, আমরা পেপটাইড বন্ধনটা লিখে ফেলি। কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধন। সো মূলত CONH, আমরা এইচটা এখানে দিতে পারি, এই হলো পেপটাইড বন্ধন। বা তোমাকে লিখতে হবে এইভাবে, পরীক্ষায় এইটা আসবে, সবাই একটু লিখে নাও। এইটা এমসিকিউ আসবে, নিচের কোনটা পেপটাইড বন্ধন? ভাইয়া তোমরা যারা জৈব যৌগ পড়েছো, জৈব যৌগে কিন্তু একটা বন্ধন দেওয়া আছে CONH2। জৈব যৌগে কিন্তু একটা বন্ধন দেওয়া আছে CONH2, এইটার নাম অ্যামাইড বন্ধন। সো পেপটাইড বন্ধন এক ধরনের অ্যামাইড বন্ধন, বাট একটা হাইড্রোজেন কম, দেখতে পাচ্ছ? তাহলে অ্যামাইড বন্ধন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যে বন্ধনটা পাওয়া যায় তাকে বলে পেপটাইড বন্ধন। তোমাদের মধ্যে কেউ যদি বলো ভাইয়া আমি তো কিছুই বুঝতে পারছি না, তাহলে আপাতত আমি তোমাকে বলবো যে এমসিকিউ এর জন্য পেপটাইড বন্ধনটাকে তুমি চিনে রাখো, যাতে ভবিষ্যতে তুমি উত্তর করতে পারো। সবাই আগে বলো, এটা কি আমরা বুঝতে, পেপটাইড বন্ধন থেকে আমাদের প্রশ্ন আসবে যে তুমি আসলে পেপটাইড বন্ধন চিনো কিনা। সো পরবর্তীতে যখন তুমি জৈব রসায়ন চ্যাপ্টারটা পড়বা, যখন তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা, তখন তোমার কাছে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে কোনটা অ্যামাইড বন্ধন। তো অ্যামাইড বন্ধন দেখতে এই রকম, সেটা আমি তোমাকে বলে দিলাম। একটা হাইড্রোজেন সরাই নিলে যেটা পাওয়া যাবে সেটা হলো পেপটাইড বন্ধন, এই কথাটা তোমাকে আমি জানিয়ে দিলাম। এখন এই যে প্রোটিনগুলা, এইটা খুব ইম্পর্টেন্ট যে প্রোটিনগুলা আসলে কয় রকমের হয়, এইটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। আজকে আজকে কষ্ট করে হলেও ক্লাসটা নিচ্ছি, কারণ প্রোটিন বিষয়ে তোমাকে আমি কনফিডেন্ট কনফিডেন্ট বানাতে চাই। তো প্রোটিন দেখো, তাহলে প্রোটিনের দিকে তাকায় দেখো, প্রোটিনকে আমরা কয় ভাগে ভাগ করি? সবাই দুই এক পেজ পরে চলে যাও। তো আমরা বলেছি যে প্রোটিন হতে পারে শত শত হাজার হাজার। এখন দেওয়াল কয় রকম হতে পারে? ঘরের দেওয়াল কয় রকম হতে পারে? দেখো কিছু কিছু দেওয়াল আছে যেগুলো শুধুমাত্র ইট দিয়ে তৈরি। তোমার যে বাসাটা, সেই বাসাটাতে দেখবা যে দেওয়ালগুলো শুধুমাত্র ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি, তাই না? আবার কিছু কিছু বাসা আছে ধরো, যেটাতে ভাইয়া ওই বাসা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে তৈরি, কোথাও ইট, আবার কোথাও মনে করো কনক্রিট ব্যবহার করেছে। সো আধুনিক মনে করো বসুন্ধরা সিটি, বড় বড় এই বিল্ডিংগুলো, এগুলো শুধু ইট দিয়ে তৈরি হয় না, এগুলো বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে তৈরি হয়। বুঝতে পারলাম? তো এক একটা দেওয়াল এক এক রকম। সো দেখো প্রোটিনকে আমরা গঠন অনুসারে, রাসায়নিক গঠন অনুসারে তিন ভাগে ভাগ করি। এক হলো সরল প্রোটিন। তোমাদেরকে যদি বলা হয় সরল প্রোটিন মানে কি, যেই প্রোটিন ভাঙলে শুধুমাত্র এবং শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে, অন্য কোনো কিছু পাওয়া যাবে না, তাদেরকে বলা হয় সরল প্রোটিন। সরল প্রোটিন আবার কয় রকম? সরল প্রোটিন আবার 7 রকম। এদের প্রত্যেককেই ভাঙলে শুধুমাত্র বিভিন্ন প্রকারের অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। তোমাকে যদি বলা হয় যে প্রোটিন ভাঙলে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, দেখি কমেন্ট করো তো, প্রোটিন ভাঙলে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? অসাধারণ, আয়মান তো খুবই ভালো পড়ালেখা করছে, আয়মানের উপর আমি মুগ্ধ। ও অলরেডি সঠিক উত্তর দিয়েছে। প্রোটিন ভাঙলে কয় ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? কথা সত্য, কয় ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় প্রোটিন ভাঙলে? ট্রু, 20 ধরনের। সাকিব আল হাসান বলেছে 20 ধরনের, রাজনা বলেছে 20 ধরনের, জারিন বলেছে, এখানে তাসিন আহমেদ বলেছে 20 ধরনের, তাই না? তাহলে এই প্রোটিনগুলো ভাঙলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তুমি এখানে লিখে রাখো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যদিও এখানে লিখে রাখার কিছু নাই, কারণ উপরে প্রত্যেকটা লাইন বইয়ের মধ্যেই লেখা আছে। আর যুগ্ম প্রোটিনে তুমি খেয়াল করো, যুগ্ম মানে কি? জয়েন্ট। তাহলে চলো আমরা কাজটা একসাথে করি, চলো আমরা একসাথে জয়েন করো, আমার সাথে জয়েন করো। তো তুমি একা একটা কাজ করছো, আর কাউকে জয়েন করে, কারোর সাথে জয়েন করে একটা তুমি কাজ করছো। তাহলে এই প্রোটিনে কেউ তোমার সাথে এখানে জয়েন্ট থাকবে। কে কে জয়েন্ট থাকে দেখো, এটা এটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই। দেখো যদি কোনো প্রোটিনের সাথে
নিউক্লিয় অংশ যুক্ত থাকে বা ক্রোমোজোমের মধ্যে, তাহলে দেখো ক্রোমাটিন তন্তু যুক্ত থাকলে সেটাকে বলে নিউক্লিয় প্রোটিন, গ্লুকোজ যুক্ত থাকলে গ্লাইকোপ্রোটিন, লিপিড যুক্ত থাকলে লিপোপ্রোটিন, কোনো রং যুক্ত থাকলে গুগল ক্রোম, ক্রোম মানে রং, ক্রোমোজোম, তাহলে দেখো ক্রোমোপ্রোটিন, কোনো রঞ্জক পদার্থ যুক্ত থাকলে ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, কোনো মেটাল বা ধাতু যুক্ত থাকলে মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, কোনো ফসফেট যুক্ত থাকলে ফসফোপ্রোটিন, ফ্ল্যাভোপ্রোটিন, ফ্ল্যাভো গ্রুপ, এটা একটা জৈব রাসায়নিক পদার্থ, ফ্ল্যাভিন গ্রুপ, আমি দেখাই দেবো এখনই। এটা যদি কোনো প্রোটিনের সাথে যুক্ত থাকে ফ্ল্যাভোপ্রোটিন। তারপর দেখো লৌহ পরফাইরিন প্রোটিন, এখানে প্রোফাইরিন লিখছে, এটা আসলে পরফাইরিন হবে, সে যাই হোক। তার মানে কি এখানে প্রত্যেকটা শব্দের শেষের শব্দটা কি? প্রোটিন। প্রোটিনের সাথে কেউ না কেউ যুক্ত হচ্ছে, প্রোটিনের সাথে কেউ না কেউ যুক্ত হচ্ছে, এটা পারার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নাই। তাহলে এগুলাকে বলে যুগ্ম প্রোটিন। আর একগুলা প্রোটিন বলছে যেগুলাকে বলা হয়, যেগুলাকে বলা হয় উদ্ভূত প্রোটিন, যেমন মায়োসান এবং অ্যালবুমাস। প্রোটিনগুলোর নাম কি? মায়োসান এবং অ্যালবুমাস। তাহলে দেখো উদ্ভূত প্রোটিন, উদ্ভূত প্রোটিন কি জিনিস? উদ্ভূত প্রোটিন হলো মায়োসান এবং অ্যালবুমাস। হ্যাঁ, তো ভাইয়া এটা মানেটা কি? এইটার মানে হলো যে দেখো উদ্ভূত মানে কি? ডিরাইভড শব্দটা কি? উদ্ভূত। ভবিষ্যতে কোথাও যদি তুমি এই শব্দটা দেখো উদ্ভূত, ভবিষ্যতে তুমি যদি কোথাও এই শব্দটা দেখো উদ্ভূত, এটার ইংরেজি হলো ডিরাইভড। এটার ইংরেজি কি? উদ্ভূতর ইংরেজি হলো ডিরাইভড। মানে কি? দেখো দুধ হলো একটা খাবার, দুধ থেকে তুমি কি কি বানাও? দেখো, দুধ থেকে তুমি দই বানাও, দুধ থেকে তুমি ছানা বানাও, দুধ থেকে তুমি মিষ্টি বানাও, দুধ থেকে তুমি ঘি বানাও। এইগুলা প্রত্যেকটাই দুধের তৈরি জিনিসপত্র, দুধ থেকে এরা উদ্ভূত, দুধের ডিরাইভড। আমরা যাতে এই কথাটা বোঝার চেষ্টা করি। তাহলে এই যে প্রোটিন থেকে মূলত এই জিনিসগুলো অ্যালবুমিন থেকে আসে, মায়োসিন থেকে আসে মায়োসান। তাহলে অ্যালবুমিন শব্দটা তোমরা অনেকেই হয়তোবা শুনেছো, দুধের প্রোটিন, অ্যালবুমিন কথাটা তোমরা অনেক জায়গায় শুনেছো, তাই না? অ্যালবুমিন। তো অ্যালবুমিন থেকে যেটা আসে সেটার নাম হলো অ্যালবুমাস। মায়োসান। তাহলে এগুলো হলো প্রোটিন থেকে ডিরাইভ। তার মানে কি নামটা এখান থেকে বুঝতে হবে। এবং এরা আসলে কি? এরা প্রোটিনের মতোই, কিন্তু তুমি নিশ্চয়ই দইকে দুধ বলবা না, তুমি নিশ্চয়ই ছানাকে দুধ বলবা না, তুমি নিশ্চয়ই ঘিকে দুধ বলবা না, কিন্তু তুমি জানো এগুলো কোথা থেকে আসে? এগুলো দুধ থেকে আসে। সো এই যে অ্যালবুমাস, মায়োসান, এগুলো আসলে প্রোটিন থেকেই তৈরি হয়েছে, বাট একটু মডিফিকেশন করা হয়েছে। তাহলে তোমাকে যদি কেউ বলে যে রাসায়নিক গঠনের ভিত্তিতে প্রোটিন কত প্রকার, আশা করি তুমি সবাইকে একটা ভালো উত্তর দিয়ে দিতে পারবা বলেই আমি ধরে নিলাম। ঠিক আছে, সবাইকে এটা বুঝতে পেরেছো? কমেন্ট করো ভাই বুঝতে পেরেছি। এটা কি অনুসারে? এইটা হলো রাসায়নিক গঠন অনুসারে। গঠন কোনটা ভাঙলে কি পাওয়া যাবে? তাহলে এটা হলো ভৌত রাসায়নিক গুণাবলী, ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে এই যে শ্রেণী বিভাগটা পড়াইলাম, এটা কিসের ভিত্তিতে? এটা ভৌত রাসায়নিক গুণাবলী। গঠন কিরকম তার উপরে ভিত্তি করে আমরা এই শ্রেণী বিভাগটা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে গঠন কিরকম তার উপরে ভিত্তি করে তুমি এই শ্রেণীবিন্যাসটা করলা। আর কি কোনো শ্রেণীবিন্যাস আছে? হ্যাঁ, আরো শ্রেণীবিন্যাস আছে। তাহলে প্রোটিনকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো প্রোটিনকে ভাইয়া, দেখো তুমি একই প্রোটিনকে তুমি এই প্রোটিন জিনিসটাকে তুমি কয়েক ভাগে ভাগ করতে পারো। মানে কি? যেমন মানুষকে তুমি কয়েক ভাগে ভাগ করতে পারো, মানুষকে তুমি লিঙ্গের ভিত্তিতে 2 ভাগে ভাগ করতে পারো বা 3 ভাগে ভাগ করতে পারো। স্ত্রী, পুরুষ এবং ধরো হিজড়া, সহজ বাংলায় যারা কি স্ত্রীও না পুরুষও না, তৃতীয় লিঙ্গ। হিজড়া কথাটা আমরা কিছুটা ডিমিন অর্থে প্রকাশ করি, আমরা তাদেরকে নিচু করতে চাই, কিন্তু তাদের আচার আচরণও সমাজে কিছুটা নিচু, বা তারা সমাজে নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে আমরা হিজড়া বললেই এখন মানুষ খেপে যায় যে ওরা খারাপ। কিন্তু সমাজে আমরাও তো তাদেরকে আসলে বঞ্চিত করেছি। দেখো একজন মানুষ তো ইচ্ছা করে হিজড়া হয়ে যাচ্ছে না, তাদের কিন্তু জন্মগতভাবে যৌনাঙ্গে সমস্যা থাকে। তো এটা যদি কেউ দিয়ে থাকে সেটা হলো আল্লাহ পাক দিয়েছেন। তার যৌনাঙ্গে সমস্যাটা কে তৈরি করেছেন বা কে তাকে পরীক্ষা করার জন্য এভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে যেটা আল্লাহ পাক তাকে এভাবে ডিফেক্টিভ যৌনাঙ্গ দিয়েছেন। এখন সেটা কেন দিয়েছেন সেটা শুধুমাত্র আল্লাহ পাকই বলতে পারবেন। তো আমরা লিঙ্গের ভিত্তিতে মানুষকে 3 ভাগে ভাগ করতে পারি। আবার তুমি দেখো, তুমি সোশ্যাল স্ট্যাটাসের ভিত্তিতে মানুষকে দেখো আবার কয়েক ভাগে ভাগ করতে পারো। অতি দরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্ত,
তাই না? মধ্যবিত্তকে আরো কয়েক ভাগে। তার মানে তুমি প্যারামিটার অনুসারে এক একটা জিনিসকে এক এক ভাগে ভাগ করতে পারো। একইভাবে প্রোটিনকেও আমরা অনেক ভাগে, প্রোটিনকেও আমরা এক এক সিস্টেমে, প্রোটিনকেও আমরা এক এক সিস্টেমে এক এক ভাবে ভাগ করতে পারি। তো একটা ভাগ যেটা আমি তোমাদেরকে দেখাইলাম সেই ভাগটার নাম কি? সেটা হলো রাসায়নিক গঠনের ভিত্তিতে। সেই ভাগটার নাম কি? রাসায়নিক গঠনের ভিত্তিতে প্লাস দ্রবণীয়তার ভিত্তিতে। তাহলে তোমরাই বলো তো, রাসায়নিক গঠন এবং দ্রবণীয়তার ভিত্তিতে কয় ভাগ? রাসায়নিক গঠন এবং দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন কত ভাগ? কমেন্ট করো, প্রোটিন কত ভাগ? ভেরি গুড। তাহলে উত্তর হলো রাসায়নিক গঠন এবং দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন হলো 3 ভাগ। ঠিক আছে, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। এখন আর কি কোনো ভাগ আছে? হ্যাঁ আছে। কিসের ভিত্তিতে কোন প্রোটিন কি কাজ করে? তাহলে কাজের উপর ভিত্তি করে, কার্যাবলীর ভিত্তিতে। কিসের উপর ভিত্তি করে? কাজের উপর ভিত্তি করে, কার্যাবলীর ভিত্তিতে। তাহলে কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন কত ভাগ? তাহলে কার্যাবলীর ভিত্তিতে। তো দেখো কাজের উপর ভিত্তি করে এখানে কি বলা হয়েছে? এক ধরনের প্রোটিন আছে যারা কিনা, এক ধরনের প্রোটিন আছে যারা কিনা তোমার শরীরটা গঠন করে, তোমার শরীর গঠন করে, স্ট্রাকচারাল। ধরো এই যে আমি তুমি দাঁড়িয়ে আছি, এরা শরীরের বিভিন্ন অংশ গঠন করে, যেমন এরা কোষ এবং টিস্যুর গঠনকে সুদৃঢ় করে। এই ধরনের প্রোটিন ত্বকের মধ্যে থাকে, চুলের মধ্যে থাকে, কারো যদি শিং থাকে, গরুর খুর, তারপর অস্থি, তরুণাস্থি, যোজক টিস্যু, এই সকল জায়গায় পাওয়া যায়। এইরকম প্রোটিনের নামগুলো মুখস্থ করতে হবে। দেখো, ত্বক, শিং, নখ, খুর, পালক, চামড়ার সাথে যুক্ত কে? ক্যারাটিন। তুমি এই ক্যারাটিন শব্দটা, তুমি এই ক্যারাটিন শব্দটা ভাইয়া বারবার বারবার তুমি বিভিন্ন শ্যাম্পুর অ্যাডে শুনবা, সাবানের অ্যাডে শুনবা। কারণ ত্বকের মধ্যে কোন প্রোটিন থাকে? ত্বকের মধ্যে কোন প্রোটিন থাকে? চুলের মধ্যে কোন প্রোটিন থাকে? ক্যারাটিন প্রোটিন। তাহলে ক্যারাটিন কথাটা ব্রেনের মধ্যে মনে রাখতে হবে। তাহলে চুলের মধ্যে কোন প্রোটিন? ক্যারাটিন। বারবার শুনবা শ্যাম্পুর অ্যাড। আজকে একটা শ্যাম্পুর অ্যাড খেয়াল করো, যে কোনো একটা শ্যাম্পুর অ্যাড সার্চ দাও, দেখবো যে ক্যারাটিন প্রোটিনের কথা বলা হচ্ছে। সাবানের অ্যাডে অনেক সময় ক্যারাটিনের কথা বলা থাকে, কারণ এটা আমাদের ত্বকের মধ্যে কোন প্রোটিন? পরীক্ষায় আসবে। শিংয়ের মধ্যে, নখের মধ্যে কোন প্রোটিন? উত্তর হলো ক্যারাটিন প্রোটিন। আর হাড়ের মধ্যে অস্থি, টেন্ডন, যোজক টিস্যু, এগুলোর মধ্যে কোন প্রোটিন? কোলাজেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হাড়ের মধ্যে কোন প্রোটিন থাকে? হাড়, অস্থির মধ্যে কোলাজেন। প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাস্ট আসবে। জাল তৈরি করতে পারা, যেমন সিল্ক এবং মাকড়সার জাল, যারা কিনা জাল তৈরি করে। জাল মানে কি? সুতা। সুতার ইংরেজি কি? ফাইবার। তাহলে প্রোটিনের নাম কি? ফাইব্রাইন প্রোটিন। দেখো, ফাইবার থেকে ফাইব্রাইন, এটা কঠিন কিছু না। তারপর দেখো, পতঙ্গের বহিঃকঙ্কাল। কোন পতঙ্গ? তুমি একটা তেলাপোকা ধরে দেখো, দেখবা যে একটু শক্ত, বাইরের দিকে ওদের একটা কঙ্কাল থাকে, সেটা কি দিয়ে তৈরি হয়? স্ক্লেরোটিন দিয়ে। স্ক্লেরা মানে হলো বাইরের আবরণ। তাহলে স্ক্লেরোটিন প্রোটিন, কোন প্রোটিন পতঙ্গের বাইরের আবরণ তৈরি করে? স্ক্লেরোটিন। একদম বারবার পড়ে মুখস্থ করে ফেলতে হবে। তরুণাস্থির অপর নাম তরুণাস্থি মানেই কন্ড্র। কন্ড্র কথাটা যেখানেই থাকবে সেটা হবে তরুণাস্থিতে। ঠিক আছে। আর অস্থিতে কোনটা? অস্থিতে হলো সেইন নামক প্রোটিন। তাহলে অস্থিতে কোলাজেনও থাকে, তরুণাস্থিতেও কোলাজেন থাকে, তবে এছাড়াও তরুণাস্থিতে কন্ড্রিন থাকে, সেইন থাকে। অস্থি তরুণাস্থিতে ডাবল ডাবল প্রোটিন থাকে। তাহলে এইগুলো কি? গাঠনিক প্রোটিন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে? পরীক্ষায় আসবে নিচের কোনটা গাঠনিক প্রোটিন নয়। তাহলে গাঠনিক প্রোটিন কি কি ভাইয়া? ক্যারাটিন, কোলাজেন, ফাইব্রাইন, কন্ড্রিন, সেইন, স্ক্লেরোপ্রোটিন। ঠিক আছে, মনে থাকবে? তাহলে গাঠনিক প্রোটিন কি কি? তাহলে গাঠনিক প্রোটিন, গাঠনিক প্রোটিন কি কি তাহলে? একটা হলো ক্যারাটিন, একটা হলো ক্যারাটিন, একটা হলো কোলাজেন, কোলাজেন, কন্ড্রিন, ফাইব্রাইন। লিখে দেই যাতে তোমাদের ব্রেনের মধ্যে ঢুকে যায়। কোলাজেন, কন্ড্রিন, ফাইব্রাইন, লিখে নাও, ক্যারাটিন, দন্ত স দিয়ে কি? সেইন, এবং দন্ত স দিয়ে কি? স্ক্লেরোপ্রোটিন।
তাহলে আমরা ডিএম তোফাইল ভাই স্পেশাল ডিএমসি ড্রিমার্স স্পেশাল বক্স, কোনোদিন মনে থাক ভুল হবে। কোক কিন্তু এখন ফ্যাকাশে হয়ে গেছে, তাই না? কোক খেতে আর ভালো লাগে না। ফিলিস্তিন ইস্যু নিয়ে তো অনেকে কোককে বর্জন করেছে, তাহলে কোক ফ্যাকাশে। ঠিক আছে, তাহলে মহিমা খানম, আমি পরে ভয়েস শুনতেছি, তুই যা লিখছিস আমি পরে ভয়েস শুনতেছি মহিমা। ঠিক আছে, ওকে। তাহলে তরুণাস্থি কি? সাকিব আল হাসান কি বলো, তুমি তরুণাস্থি চেনো না? তুমি কি চিনো? দাঁড়াও একটু। ওকে, তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি, সবাই আশা করি আমরা পারবো। পারবো না? সবাই পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই লিখে ফেলেছো, ডান। এবার কার্যকরী প্রোটিন যেগুলো কাজ করে, এরা তো গঠন করে, আর একদল আছে যারা কাজ বিভিন্ন বিভিন্ন বিপাকীয় কাজে অংশ নেয়। কি কি দেখো, শব্দটা কি? বিভিন্ন কাজে শরীরে, যেমন এনজাইম, মনে রাখতে হবে দুনিয়ার সকল এনজাইম হলো প্রোটিন। হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক। শ্বাসরঞ্জক মানে কি? শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, যেমন হিমোগ্লোবিন। এখানে উদাহরণ লিখে রাখতে পারো, হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক। তাহলে উদাহরণ আসবে নিচের কোনটা কার্যকরী প্রোটিন। এদের অপর নাম কি? নিয়ন্ত্রক প্রোটিন। এদের অপর নাম কি? রেগুলেটরি প্রোটিন। এদের অপর নাম কি? ফাংশনাল প্রোটিন। তাহলে ভাইয়া দেখো, অপশনে কিন্তু তুমি সবসময় যে কার্যকরী প্রোটিন পাবে তা না, চারটা নাম দিয়ে দিতে পারে। এক কার্যকরী প্রোটিন, দুই ফাংশনাল প্রোটিন, তিন রেগুলেটরি প্রোটিন, চার নিয়ন্ত্রক প্রোটিন। নাম চারটা। তাহলে কাজের ভিত্তিতে আমরা কি পড়লাম? তাহলে প্রোটিনকে আমরা কাজের ভিত্তিতে ভাগ করে ফেলতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি কাজের ভিত্তিতে? কাজের ভিত্তিতে প্রোটিন হলো, কাজের ভিত্তিতে আবার প্রোটিন দুই প্রকার, গাঠনিক এবং কার্যকরী। আচ্ছা, এছাড়াও আরো আছে দেখো, আকৃতি অনুসারে। বাবারে বাবা, তাহলে আরেকটা ভাগে কিভাবে ভাগ করা যায় দেখো, প্রোটিনে আবার এবার সাইজ অনুসারে। মানুষকেও আকৃতি অনুসারে ভাগ করতে পারো, মানুষকেও তুমি, তাই না? কেউ 6 ফুটের বেশি, কেউ 5 থেকে 6 ফুট, কেউ 5 ফুটের কম, তাই না? তো আমরা আকৃতি অনুসারেও প্রোটিনকে ভাগ করতে পারি, আকৃতি অনুসারে। তাহলে আকৃতি অনুসারে আমরা প্রোটিনকে কিভাবে ভাগ করব? আকৃতি অনুসারে প্রোটিনকে আমরা কিভাবে ভাগ করি? তুমি তাকায় দেখো, আকৃতি অনুসারে দেখো, যেগুলো সুতার মতো তন্তুময়, তাহলে তন্তু, এটা আমরা মনে রাখবো। যেগুলো গোলাকার, একটা ফুটবলের মতো, গ্লোবিউল মানে কি? ফুটবলের মতো, তাহলে গ্লোবিউলার প্রোটিন। তাহলে দেখো, আকৃতি অনুসারে কয় প্রকার? আকৃতি অনুসারে আবার প্রোটিন দুই প্রকার দেখতে পাচ্ছি আমরা। আকৃতি অনুসারে কয় প্রকার? তন্তুময় এবং গ্লোবিউলার। তাহলে আকৃতি প্রোটিন, তাহলে প্রোটিনের আকৃতি কয়টা? এক হয় তারা এরকম হবে, না হলে তারা ভাইয়া ফুটবলের মতো হবে। তাহলে আকৃতি অনুসারে কয় প্রকার? আকৃতি অনুসারে দুই প্রকার, হয় তন্তুময় হবে, না হলে গ্লোবিউলার হবে। হয় তন্তুময় হবে, না হলে গ্লোবিউলার। তাহলে এখন এখান থেকে কি পড়বো? যে সকল প্রোটিনের আকৃতি দেখো, যেগুলো লম্বা তন্তুর মতো, তাদেরকে তন্তুময়। উদাহরণগুলো দেখো, উদাহরণ তুমি অলরেডি পারো, ক্যারাটিন, কোলাজেন, ফাইব্রাইন। দেখো এর চুলের মধ্যে থাকে, হাড়ের মধ্যে থাকে লম্বা লম্বা। আর যেগুলো গ্লোবিউলার, সেগুলো হলো এনজাইমগুলা, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন। নামের মধ্যে গ্লোব কথাটা দেওয়া। গ্লোব মানে কি?
গ্লোবিউলার মানে কি? গ্লোব মানে পৃথিবী, পৃথিবীটা একটা গোলকের মতো। ইনসুলিন পরীক্ষায় আসবে, ইনসুলিন কি ধরনের প্রোটিন? তাহলে ইনসুলিন একটা গ্লোব, গ্লোবের মতো। আকৃতিটা কিরকম দেখতে? গ্লোবের মতো। তাহলে এইটা কি অনুসারে? এইটা হলো এই তোমার আকৃতি অনুসারে। আসল পড়ায় কিন্তু এখনো ঢুকিনি, এগুলো কিন্তু এখনো ট্রেইলার, এগুলোও পরীক্ষায় আসবে, কিন্তু আসল পড়াটা সামনে। তাহলে এইটাও কয় প্রকার? এইখানেও আমরা দেখলাম যে এইখানেও 2 প্রকার। আরো একটা প্রকারভেদ আছে, বাপরে বাপ, দেখো প্রোটিনের গঠন অনুসারে আরো 2টা প্রকারভেদ আছে, চিন্তা করা যায়। এইবার দেখো কি অনুসারে? গঠন, শুধুমাত্র শব্দটা বলছে কি, এইবার বলছে শুধুমাত্র গঠন অনুসারে। দেখো গঠন মানে প্রোটিনটা কিভাবে গঠিত হয়েছে, তাকায় দেখো। অ্যামিনো অ্যাসিড গুলা লম্বা সারি সারি ভাবে যুক্ত হয়েছে এক এক সারিতে, দেখতে পাচ্ছ? লম্বা একটা সরল রেখা, জ্যামিতিতে পড়েছো তোমরা সরল রেখা। যদি সরল রেখা তৈরি করে তাহলে সেটাকে আমরা বলবো প্রাইমারি। তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রাইমারি বা প্রাথমিক, দেখতে পাচ্ছি। আর যদি এই রকম প্যাচ তৈরি করে সেটাকে বলে সেকেন্ডারি। যদি এই লেভেলের প্যাচ তৈরি করে সেটাকে বলে টারশিয়ারি। আর যদি এই লেভেলে, এগুলোর মানেটা কি ভাইয়া? এইগুলোর মানে হলো, দেখো তোমরা সবাই এইটুকু বুঝো আশা করি, তাই না? এই জিনিসটা হলো, আশা করি তোমরা এইটুকু বুঝো, এইটা হলো এক মাত্রা, তাই না? এটা শুধু দৈর্ঘ্য আছে, এটার কোনো প্রস্থ নাই, প্রস্থটা দৈর্ঘ্যের তুলনায় নগণ্য। তাহলে এটা একমাত্রিক। এইটা কয় মাত্রিক? এইটা দ্বিমাত্রিক। তাহলে এইটা হলো সেকেন্ডারি প্রোটিন। এইটা কয় মাত্রিক? তাহলে এইটা কয় মাত্রিক? এটা হলো ত্রিমাত্রিক, দেখতে পাচ্ছি? তাহলে এটা ত্রিমাত্রিক। এবং 4 মাত্রা কিন্তু আমি আঁকতে পারবো না, 4 মাত্রা কিন্তু তুমি নিজেও আঁকতে পারবা না, বাট কোয়ার্টারনারি। তাহলে সহজ বাংলায় যেই প্রোটিনের গঠনটা আসলে 1D তাকে আমরা বলবো প্রাইমারি। এর মানেটা কি? এক রেখা বরাবর, একটা সরল রেখা বরাবর অ্যামিনো অ্যাসিডগুলো সজ্জিত থাকে। আর যেইটাতে 2D বলতে যেটাতে অ্যামিনো অ্যাসিডগুলো এমনভাবে সজ্জিত থাকে যে দুই দিকেই ছড়ানো, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি। যেটাতে অ্যামিনো অ্যাসিডগুলো এইভাবে ছড়ানো থাকে সেটাকে আমরা বলবো টারশিয়ারি। তাহলে এটা সেকেন্ডারি, এটা হলো টারশিয়ারি। এবং এরপরে যেটা চতুর্থ মাত্রা, যেটার গঠনটা একদম আলাদা, সেটাকে আমরা বলবো কোয়ার্টারনারি। এইটাকে মেয়েদের চুলের সাথে তুলনা করা যায়। কার সাথে? মেয়েদের চুল। আমার তো চুল ছোট, কিন্তু আমার চুলের সাথে তুলনা করতে পারো, বাট আমরা একটা 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 মেয়ের চুলের সাথে তুলনা করি, যে এই মেয়েটার চুল অনেক বড়, ধরো এই পর্যন্ত তার চুল মাথা থেকে। তো ও যখন চুলগুলো খোলা রাখবে, তাহলে প্রত্যেক এক এক ও যখন চুলগুলো খোলা রাখবে তখন প্রত্যেকটা চুলকে আমরা, প্রত্যেকটা চুল কি এক মাত্রার না? লম্বা 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 লম্বা। তাহলে প্রত্যেকটা চুলের গঠনকে আমরা প্রাইমারি প্রোটিনের গঠনের সাথে তুলনা করতে পারি, বা প্রাইমারি প্রোটিনের গঠনটাকে আমরা প্রত্যেকটা চুলের সাথে তুলনা করতে পারি যখন জাস্ট দৈর্ঘ্য লম্বা। এরপর ওই মেয়েটা যখন কি করবে? বেনি করবে, তাই না? তোমরা সবাই বেনি চিনো, তাই না? এই পাশে বেনি, কে কে তোমরা মেয়েদের চুলের বেনি চিনো না? বেনি করা বুঝো? এই যে এরকম প্যাচ করে দেওয়া। তাহলে এইরকম বেনি করবে। যখন বেনি তৈরি করলো তখন এটা কি হয়ে গেল? দৈর্ঘ্যের সাথে প্রস্থ হয়ে গেল। তখন আমরা সেটাকে বলবো প্রোটিনের সেকেন্ডারি গঠন। এই বেনির পরে যখন সে খোপা তৈরি করবে, চুলের খোপা, খোপা চেনো? মাথার পেছনে যে খোপা তৈরি করে, এই তোমরা কমেন্ট করছো না কেন? কমেন্ট করো খোপা চিনো কিনা। তাহলে যখন খোপা করবে সেটা কিন্তু 3D, খেয়াল করো খোপাটা কি? খোপাটা হলো 3D। আর ভাইয়া, এক বাংলাদেশের একজন গায়িকা আছে যার নাম জেফার, যদিও ওর উদাহরণটা দেওয়া আমার মনে হয় যে ও সামহাও আমার উদাহরণটা শুনে ফেলছে, এরপরও চুলটাকে ঠিক করে ফেলছে। তোমরা যারা গায়িকা জেফারকে চেনো, আগে থেকে না চিনলেও হয়তোবা এখন এখন চেনার কথা। কয়েকদিন আগেই ও একটা বিতর্কে ফেসে গিয়েছিল, ঠিক আছে? তো গায়িকা জেফার সার্চ দিয়ে দেখতে পারো, ওর যে চুলের স্টাইলটা, ওর চুলের স্টাইলটাকে আমরা বলতে পারি 4D। তো অনেক বেশি পেঁচালো। তো এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে দেখো এটা নারীদের একটা চুল, মানে আর এটা নারীদের একটা বেনি, এইটা একটা খোপা, আর এইটা ভাইয়া 2টা বেনি। মানে এটা একটা এমন একটা এটা একটা এক্সট্রিম ঘটনা। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার? আমরা কি সবাই সবাই আমরা কি সবাই বুঝতে পারলাম? তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়ার্টারনারি গঠন বলতে কি বোঝায় আশা করি তোমরা প্রত্যেকেই পারবা। দেখো ছবিতে তাই দেওয়া আছে, দেখতে পাচ্ছ তুমি? ছবিতে কিন্তু তাই দেওয়া।
আশা করি সবাই বুঝতে পেরেছো যে প্রোটিনের গঠন অনুসারে প্রোটিন কয় প্রকার, গঠন অনুসারে প্রোটিন 4 প্রকার। আচ্ছা এইবার লাস্ট পড়া, আমরা কি এখানেই ক্ষান্ত দিছি? না রে ভাইয়া, আরো একটা ভাগে প্রোটিনকে ভাগ করা যায়। দেখো গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? গুণগত বৈশিষ্ট্য। এখানেই শেষ না, তাহলে প্রোটিনকে ভাগ করার প্রক্রিয়াই কয়টা? তাহলে কই গেল? তাহলে দেখো এইটা কি ভাগে ভাগ করলাম? গঠন অনুসারে, তাই না? গঠন অনুসারে। গঠন অনুসারে। এইবার লাস্টেরটা কি? গুণগত বৈশিষ্ট্য। কি অনুসারে? গুণগত বৈশিষ্ট্য। গুণগত মানে কি? কার কতটুকু গুণ। তাহলে প্রোটিনকে আরো একটা ভাগ করা যায়, গুণগত বৈশিষ্ট্য। মানেটা কি? গুণগত বৈশিষ্ট্য মানে আমরা বলি না যে ভাই এই উনার ক্লাস হলো সেরা, উনার ক্লাস সেরা ভাই, ধরো উনার ক্লাস সেরা, আর আরেকজনের ক্লাস বললা ধরো উনার ক্লাস কম ভালো, মানে তো একটা হলো এই এই যেটা সেরা সেটা হলো ফার্স্ট ক্লাস, আর যেটা মনে করে কম ভালো সেটা হলো সেকেন্ড ক্লাস। তো আমরা এইভাবে বলি না যে ট্রেনেও কিন্তু এরকম থাকে, প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাস টিকিট, ট্রেনেও কিন্তু এরকম থাকে দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণীর টিকিট যাত্রী, দ্বিতীয় শ্রেণী যাত্রী। বিমানেও থাকে বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস। বুঝাতে পেরেছি? তাহলে প্রোটিনও এরকম দুই রকম, একটা হলো ফার্স্ট ক্লাস প্রোটিন, একটা হলো সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন মানে কি? ফার্স্ট ক্লাস প্রোটিন মানে যেই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যে 8টা থাকার কথা, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যে কয়টা থাকার কথা, কয়টা থাকার কথা? 8টার 8টাই ফার্স্ট ক্লাস প্রোটিনে থাকে। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যে 8টা, সেই 8টাই ফার্স্ট ক্লাস প্রোটিনে থাকে। আর সেকেন্ড ক্লাস প্রোটিনে কেন এদেরকে সেকেন্ড ক্লাস বলা হয়? কারণ অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের 8টার 8টা এই জায়গায় সবগুলা থাকে না। সো এখানে 8-এ 8 থাকে, এই জায়গায় দেখা যায় যে লেস দেন 8-এর কম থাকে, সেই জন্য এদেরকে সেকেন্ড ক্লাস প্রোটিন বলা হয়। তো মনে রাখতে হবে যে সকল প্রোটিন আমরা প্রাণী থেকে পাই, প্রাণী, যেমন ডিম, প্রাণী থেকে সরাসরি ডিম তো ঠিক আছে, সবার আগে প্রাণী থেকে আমরা কি পাই? গোশত, তাই না? মাংস, মাছ, এগুলো একদম প্রাণী ধরে খেয়ে ফেলি। ডিম, দুধ, ভাইয়া, তাহলে মাছ, মাংস, ডিম, দুধ, এইগুলো হলো ফার্স্ট ক্লাস প্রোটিন। বুঝতে পারলাম? আর দ্বিতীয় শ্রেণীর মানে প্রাণীজ উৎস থেকে যা পাবো তা ফার্স্ট ক্লাস। আর যেগুলো উদ্ভিদ থেকে আমরা পাই, কিরকম? উদ্ভিদ থেকে কি পাওয়া যায়? উদ্ভিদ থেকে পাওয়া যায় ভাইয়া, উদ্ভিদ থেকে মনে করো পাওয়া যায় ডাল, উদ্ভিদের যত প্রোটিন আছে সবগুলাই হলো সেকেন্ড ক্লাস প্রোটিন। তাহলে দেখো বইয়ে এইটাই বলা আছে। তাহলে প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন দেখো মাছ, মাংস, ডিম, দুধ। আর উদ্ভিদের গুলা কি? সকলগুলাই হলো উদ্ভিজ্জ প্রোটিন। দুই একটা ব্যতিক্রম আছে, উদ্ভিদ থেকে পাওয়া যায় তারপরও ফার্স্ট ক্লাস, এরকম ব্যতিক্রম হলো বাদাম এবং সয়াবিন। সয়াবিন তেল না, কিন্তু সয়াবিন থেকেই তো আমরা তেলটা তৈরি করি। সয়াবিন একটা সয়া গাছের একটা উপাদান, ওই সয়াবিন, সয়া গাছের বীজটা অনেকে খায়, ওটাও একটা ভালো মানের প্রোটিন। যারা বিশেষ করে ইন্ডিয়াতে, যারা মনে করো ওরা তো গরুর মাংস খায় না, বা অনেকেই আছে ইন্ডিয়াতে ওরা মাংসই খায় না, তো ওরা ওদের প্রোটিনের চাহিদা কিভাবে পূরণ করে? ওরা ওদের প্রোটিনের চাহিদা পূরণ করে সয়াবিনের মাধ্যমে। সয়াবিন খেতে অনেকটা মাংসের মতো, মুরগির মাংসের মতো। রান্না করলে তুমি বুঝতেই পারবে না তুমি মুরগির মাংস খেলা কিনা। আমি যখন ইন্ডিয়ায় ঘুরতে গেলাম প্রথমবারের মতো, আবার বন্ধুদের সাথে যখন আমি ঢাকা মেডিকেলে পড়ি, ইন্টার লাইফে যখন আমি ঘুরতে গেলাম, হায় রে, আমরা সিমলাতে গেছি, ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে রাতের বেলা খেতে বসছি এবং সবাই গুপগাপ করে খাচ্ছে, খাওয়া শেষ করলাম। আমার কাছে মনে হলো যে খাইলাম তো ঠিক আছে, কিন্তু আজকের মুরগিটা কেমন যেন, মানে মাংসগুলো না খুঁজেই পেলাম না, কোনো হাড্ডিই নাই। পরে আমার একটা বন্ধু বললো, আরে গর্ধব, এটা তো মুরগির মাংস না, এইটা হলো সয়াবিন, এইটা হলো সয়াবিন। তো এই যে বাদাম এবং সয়াবিন যদিও তারা উদ্ভিদ থেকে পাওয়া যায়, তারা হলো ব্যতিক্রম। কি ব্যতিক্রম তারা? যদিও তারা উদ্ভিদ থেকে পাওয়া যায় তারা হলো ব্যতিক্রম, তারা ফার্স্ট ক্লাস প্রোটিন, তার মধ্যে সবগুলো অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে যে সকল প্রোটিনে সব কয়টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে, সব কয়টা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে, তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। আর যেখানে সবগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে না,
তাকে বলে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। তাহলে এরই সাথে সাথে আমি তোমাকে প্রোটিনের আসল অংশটুকু পড়ায় দিলাম, বুঝাতে পেরেছি? তাহলে এখন আমাদের তারপরও প্রোটিন কিন্তু পড়া শেষ হয় নাই, তারপরও আমাদেরকে আরেকটু প্রোটিন নিয়ে পড়ালেখা করতে হবে। কি পড়ালেখা করতে হবে প্রোটিন নিয়ে? আমাদেরকে দেখো প্রোটিন নিয়ে কিন্তু পুরোপুরি পড়া শেষ হলো না। তো আমরা সামনের ক্লাসে লিপিড এবং বৃহস্পতিবার যখন আমরা লিপিড এবং এনজাইম পড়বো, প্রোটিনের যতটুকু বাকি থাকবে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা, তাহলে এই যে পেজটা, এইটা যে তোমাকে বুঝাইলাম, এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো তোমরা আমাকে আগে বলো। এইটা কে কে বুঝতে পেরেছো? কে কে কার কার মাথায় ঢুকছে, কে কে বুঝতে পেরেছো? তোমরা সবাই কমেন্ট করো ভাই বুঝতে পেরেছো কিনা। প্রোটিনের শ্রেণী বিভাগ দেখো তো এটা সবার ব্রেনের মধ্যে ঢুকেছে কিনা, সবাই পারবো কিনা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, খুবই সুন্দর, বুঝতে পারলে খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা আগামী 10 মিনিট কি নিয়ে পড়ালেখা করব? তাহলে মোটামুটি সবগুলারই কিন্তু ভিতরের পড়া পড়াই দিছি। প্রথমটার ভেতরের পড়াটা এখনো পড়িনি, ওইটাই মেইন পড়া। সেটা হলো রাসায়নিক গঠনের ভিত্তিতে। রাসায়নিক গঠনের ভিত্তিতে কিসের ভিত্তিতে? এইটার এখন আমরা ভেতরে যাব। তাহলে দেখো বইয়ের মধ্যে লেখাই আছে যে রাসায়নিক গঠনের ভিত্তিতে প্রোটিনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সরল প্রোটিন, যেটা ভাঙলে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে, যুগ্ম প্রোটিন আরেকজনের সাথে জয়েন, আর উদ্ভূত প্রোটিন যেটা এক জায়গা থেকে আমরা ডিরাইভ করি, কিরকম মায়োসান অ্যালবুমাস, দুধ থেকে যেমন দই, দুধ থেকে যেমন বাটার, ওই রকম। তো দেখো সরল প্রোটিন, যেই সকল প্রোটিন ভাঙলে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, অন্য কোনো কিছু পাওয়া যায় না, তাকে বলা হয় সরল প্রোটিন। দ্রবণীয়তার উপর ভিত্তি করে, দ্রবণীয়তার উপর ভিত্তি করে সরল প্রোটিনকে কয় ভাগে ভাগ করা গেছে? 7 ভাগে। এই জিনিসটা আমরা আজকে পড়বো। এগুলো অনেক পড়া। দেখো সবচেয়ে কঠিন এই বইয়ের সবচেয়ে কঠিন কঠিন জিনিসগুলো পড়ে ফেলতেছি আমরা। তাহলে সরল প্রোটিনকে কয় ভাগে ভাগ করা হয়? 7 ভাগে। নাম 7টা দেখো, ভয় পাওয়ার কিছু নাই। সবার আগে নাম 7টা দেখো ভাইয়া, দেখো নামগুলো দেখো। অ্যালবুমিন, তোমরা এই নামটা সবাই শুনেছো। গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন। ভাইয়া সবার আগে সরল প্রোটিনের নাম 7টা তোমাকে কয়েকবার করে পড়তে হবে। আমি একবার পড়াই দিলেই তোমার হবে না, পৃথিবীর যেই শিক্ষকই আসুক, তুমি যদি সরল প্রোটিনের নামগুলো আত্মস্থ করতে চাও তোমাকে কয়েকবার পড়তে হবে। আর্দ্র বিশ্লেষণ এবং হাইড্রোলাইসিসের মধ্যে কি পার্থক্য? আর্দ্র বিশ্লেষণ এবং হাইড্রোলাইসিসের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। আর্দ্র মানে পানি, লাইসিস মানে ভাঙা, তাই না? ঠিক আছে, ওকে, তাহলে একই 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 জিনিস। হ্যাঁ, আর্দ্র বিশ্লেষণ এবং, ঠিক আছে। আচ্ছা, এখন 7টা নাম, সবাই একটু নামগুলো দেখো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন। নাম 7টা, কয়েকবার পড়তে হবে। যদিও আমি তোমাকে এখন একটা একটা করে পড়াবো, তোমার ব্রেনের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। সবার আগে তোমার কাজ হবে নামগুলা পড়া। আচ্ছা, এইটাকে তুমি যদি এখানকার লাইনটা একটু খেয়াল করো, সেইটা হলো হেডলাইনটা খেয়াল করো, তাহলে এরা হলো সবাই সরল প্রোটিন। তার মানে কি? এরা সবাই সরল প্রোটিন, এরা সবাই সরল প্রোটিন। সরল মানে কি? তার মানে এদের পেটের মধ্যে কোনো প্যাচ নাই। এদেরকে ভাঙবা, সরল প্রোটিনকে ভাঙবা, শুধু কি বের হবে? শুধু অ্যামিনো অ্যাসিড বের হবে, শুধু অ্যামিনো অ্যাসিড বের হবে, শুধু অ্যামিনো অ্যাসিড বের হবে। এখন ধরো আমি হলাম ঢাকা মেডিকেল কলেজের K70 ব্যাচ। আমার ব্যাচের নাম কি? আমার ব্যাচের নাম হলো K70। তাহলে আমি ঢাকা মেডিকেল কলেজের K70 ব্যাচ। তো আমার ব্যাচে আমার সাথে 200 জন ভর্তি হয়েছিল। তো এদের সবার বৈশিষ্ট্যই কিন্তু আমার মতোই, আমরা প্রত্যেকেই ডিএমসিয়ান, তাই না?
কিন্তু এর মধ্যে তোমাকে আলাদা করতে হবে। তার মানে এখানেও ধরো সরল প্রোটিন যে 7টা প্রোটিন আছে, প্রত্যেককে ভাঙলেই তো আলটিমেটলি বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। তো এদেরকে আলাদা করার পদ্ধতি লাগবে না। তো মনে করো এই যে আমরা 200 জন, আমার ব্যাচে 200 জন ডিএমসিয়ান, আমাদেরকে কিভাবে আলাদা করবা? তো ধরো এই 200 জনের মধ্যে আমরা কেউ কেউ মনে করো বিসিএস চাকরিতে জয়েন করেছি, কেউ কেউ মনে করো বিদেশে চলে গেছে, কেউ কেউ ইংল্যান্ডে চলে গেছে, কেউ ইউএসএ তে চলে গেছে, আবার কেউ কেউ মনে করো প্রাইভেট চাকরি করতেছে, সরকারি চাকরি করতেছে না। তার মানে দেখো ওইখানে আবার আরেকটা শ্রেণী বিভাগ দিয়ে কিন্তু তুমি ভাগ করতে পারো। ধরো আমার ব্যাচের এখন প্রায় 120 জন বিসিএস চাকরি করে, আমার ব্যাচের প্রায় 30 জন দেশের বাইরে চলে গেছে, আমার ব্যাচের 50 জন তারা প্রাইভেট চাকরি করে। তাহলে এই যে আমরা একটা ভাগ করতে পারলাম। তাহলে সরল প্রোটিন যে 7টা, সেই 7টা সরল প্রোটিনকে আমরা একইভাবে ভাগ করতে পারি। কিসের ভিত্তিতে? এক, এই প্রোটিনগুলা কি পানিতে দ্রবণীয়, এদেরকে পানিতে মিশাইলে কি তারা পানিতে মিশে যাবে? পানিতে কি তারা দ্রবণীয়? দ্রবণীয় বলতে কি, তুমি যেমন পানিতে লবণ আর চিনি মিশাও, একটু পরে কিন্তু লবণ আর চিনিটাকে পানির মধ্যে আলাদা করে খুঁজে পাও না। তো এরা কি পানিতে দ্রবণীয় নাকি এরা পানিতে অদ্রবণীয়? তো সবার আগে আমাদেরকে এই লাইনটা পড়তে হবে যে এর মধ্যে কে কে পানিতে দ্রবণীয়, কে কে পানিতে অদ্রবণীয়। তো আমরা তাহলে দেখো উপরে লেখাই আছে এই জায়গায়, দ্রবণীয়তা বা সলিউবিলিটির ভিত্তিতে এরা 7 প্রকার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে সরল প্রোটিনগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে, তাহলে দ্রবণীয়তার ভিত্তিতে। ঠিক আছে, অ্যালবুমিনের প্রথম লাইনেই লেখা আছে সহজেই পানিতে দ্রবীভূত হয়। তারপর দেখো গ্লোবিউলিন সম্পর্কে লিখেছে পানিতে প্রায় অদ্রবণীয়। তারপরে গ্লুটেলিন সম্পর্কে লিখেছে পানিতে অদ্রবণীয়। প্রোলামিন সম্পর্কে লিখেছে প্রোলামিন পানিতে অদ্রবণীয়। তুমি দেখতে পাচ্ছ? তাহলে দেখো এই পর্যন্ত শুধু অ্যালবুমিনকে দ্রবণীয় পাওয়া গেল। হিস্টোন, তাহলে এইটা ভাইয়া পানিতে দ্রবণীয়। ঠিক আছে, ওকে। প্রোটামিন সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এইটা পানিতে দ্রবণীয়। ঠিক আছে, ওকে। স্ক্লেরোপ্রোটিন তাহলে পানিতে দ্রবণীয় নয়। তো মোট 7টার মধ্যে মাত্র 3 জন পানিতে দ্রবণীয়। ওই 3 জনের নাম আমাদেরকে মনে রাখতে হবে। ওই 3 জন কে কে? অ্যালবুমিন, প্রোটামিন, হিস্টোন। ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা এটা মনে রাখবো যে মাত্র কয়জন পানিতে দ্রবণীয়? 3 জন, বাকি 4 জন পানিতে অদ্রবণীয়। তাহলে তুমি কিভাবে মনে রাখবা? আলু পটলের হিস্ট্রি, আলু পটলের হিস্টোরি। যদি উচ্চারণটা হিস্ট্রি, তুমি মনে রাখো আলু মানে অ্যালবুমিন, পটল মানে প্রোটামিন, হিস্ট্রি মানে হিস্টোন। তাহলে আলু আলু পটল দিয়ে তরকারি রান্না করতে পানি লাগবে না? অবশ্যই পানি লাগবে, তাহলে পানিতে দ্রবণীয়। তাহলে আলু পটলের হিস্ট্রি বানাতে কি লাগবে? আমরা কি সবাই পারছি? দিস ইজ তোফায়েল ভাই স্পেশাল, দুনিয়ার কোনো বইয়ে পাবা না। টিভিএস তোফায়েল ভাই স্পেশাল। সবাই লিখে ফেলো, সবাই বুঝতে পেরেছি কিনা? এই কমেন্ট করে ফেলো। তোমার ক্লাসের কেউ পারবে না এই সকল জিনিসপত্র, ওদের মাথাতেও নাই, ওদের কোনো আইডিয়াও নাই, বললাম তো ওদের মাথাতেও নাই। সবাই লিখে কমেন্ট করো ডান। পারা যাবে, সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে আমরা পরিষ্কার ডান। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা এই জিনিসটা যথেষ্ট কঠিন। আমি তাহলে আজকে শুরু করলাম। আমরা এটা এখন নামগুলো আজকে যতটুকু পড়ালাম আগে সেটা ব্রেনের মধ্যে আমরা নিব। পরশুদিন যেহেতু বৃহস্পতিবার আমাদের ক্লাস আছে, পরশুদিন এই নামগুলো কঠিন কঠিন পড়াগুলো পড়বো। আমি তোমাদেরকে বলবো তোমরা এই জায়গাটা একবার রিডিং দিয়ে রাখবা
কারণ এটা অনেক কঠিন, এই জায়গাটা অনেক কঠিন। আমি তোমাদেরকে এক রিডিং দিতে বলবো, পরশুদিন আমরা প্রোটিনের এই অংশটুকু শেষ করব, প্লাস আমরা চেষ্টা করব এনজাইমটা পড়ে ফেলার, কারণ প্রোটিনের সাথে এনজাইমের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে আমরা এই চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের উপরে আমাদের গুরুত্বপূর্ণ আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক তোমরা কিন্তু মাত্র কয়েকজন হোমওয়ার্ক জমা দিয়েছো, তোমরা ফাঁকিবাজি করছো, এভাবে আসলে হবে না, তোমরা পিছিয়ে পড়বা। মনে রাখবা যে কোনো জায়গায় ভালো করার একটাই উপায়, সিনসিয়ারিটি, শিক্ষকের কথা শোনা। যারা ক্লাস করলে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবে। তাহলে হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক আমি যে শ্রেণী বিভাগটা লিখলাম, সেই শ্রেণী বিভাগটা লিখা, শ্রেণী বিভাগটা সুন্দর করে গুছাই লিখা, লিখলে তোমার আর কোনোদিন ভুল হবে না, 1 নাম্বার। 2 নাম্বার মনে রাখার উপায়গুলো লিখে ফেলা, লিখে সাথে সাথে গ্রুপে পোস্ট করে দেওয়া, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখার উপায়গুলো লিখে ফেলবো। পরশুদিন কেন এটা একদিনে পড়ালাম না, ব্রেনের মধ্যে ধরতেই পারবা না, তুমি বলবা যে ভাই খুব কঠিন। হ্যাঁ, আমি আজকে তাহলে তো তোমরা আমাকে বলো সরল প্রোটিনকে কিসের ভিত্তিতে 7 ভাগে ভাগ করা হয়েছে, এখন তোমরা আমার কথা ধরতে পারবা, বলো তো? অসাধারণ, দ্রবণীয়তা বা সলিউবিলিটির ভিত্তিতে, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর। তাহলে এই হলো তোমার হোমওয়ার্ক, সাদিয়া মিম সুন্দর করে গ্রুপে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে আমরা আজকে যথেষ্ট ভালো বুঝতে পেরেছি। হোমওয়ার্ক করো, পরশুদিন আমরা প্রোটিনের এইটুকু, অনেক কিছু মুখস্থ করতে হবে পরশুদিন, তো আগে থেকে রিডিং পড়া থাকলে মুখস্থ করতে হবে না, আমি তো মনে রাখার উপায় শিখাই দিচ্ছি। আর বলো তো পানিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় সরল প্রোটিন কয়টা? পানিতে দ্রবণীয় সরল প্রোটিন কয়টা? খুবই সুন্দর, খুবই সুন্দর। তাহলে আই থিঙ্ক সবাই ইনশাল্লাহ এখন সবাই অন্য পড়ায় মন দাও। আমি যে কয়টা পেজ পড়ালাম বইয়ের মধ্যে একদম দাগ টু দাগ দিয়ে দাও। আর যদি বলা হয় গরু থেকে যে প্রোটিন আসে এটা কি ফার্স্ট ক্লাস প্রোটিন নাকি সেকেন্ড ক্লাস প্রোটিন, গরু থেকে যে প্রোটিন আসে এটা কি ফার্স্ট ক্লাস প্রোটিন নাকি সেকেন্ড ক্লাস প্রোটিন? তার মানে আমি ক্লাসে যা পড়াচ্ছি তোমরা সেটা ক্লাসের সাথে সাথে বুঝে ফেলছো, তাহলে আমি কিছুটা শিক্ষক হিসেবে সফল। অনেক অনেক ভালোবাসা ভাইয়েরা, পরশুদিন আবার দেখা হবে ইনশাল্লাহ, সবার সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। চিন্তা করার কোনো কারণ নাই, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।